নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আজ সারাদিন ধরে সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই নজর ছিল আমাদের টেলিভিশনের পর্দার দিকে, নজর ছিল আমাদের খবরের কাগজের যে অনলাইন সাইটগুলি রয়েছে সেগুলির দিকে। আমাদের নজর ছিল ঠিক কি করতে চাইছে ইডি। তার কারণ ইডির কর্তারা সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা তদন্তকারীরা তারা একেবারে বিপুল ফোর্স নিয়ে, কারণ তাদের মাথায় ছিল সন্দেশখালির কথা, তাদের মাথায় ছিল বনগার কথা, আর তাই তারা কোনো রকম রিস্ক নিতে চাননি। ঢাল এবং হেলমেট সহ সিআরপিএফ জওয়ানদের নিয়ে একেবারে বিশাল বিপুল ফোর্স নিয়ে তারা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে গিয়ে হানা দেন। সুজিত বসুর দুটি বাড়ি বিধাননগরে, সেখানে তারা তল্লাশি চালান। দীর্ঘ একটা লম্বা সময় ধরে সেই সকাল থেকে তল্লাশি চলছে এবং তারা বিভিন্ন নথিপত্র তল্লাশি করছেন ইত্যাদি ইত্যাদি। জানা গিয়েছে যেরকমটা, সেটা হচ্ছে সুজিত বসুর বাড়ির উল্টো দিকে, শ্রীভূমির উল্টো দিকে আরেকটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেও মাঝে মধ্যে তার একটি দপ্তর রয়েছে সুজিত বসুর, সেখানে তিনি বসেন এবং সেখানেও পুত্র সুজিত বসুর পুত্র সমুদ্র বসু তাকে নিয়ে ইডির আধিকারিকরা সেখানেও গিয়েছিলেন, তল্লাশি চালিয়ে আবার ব্যাক করেছেন, আবার ফিরে এসেছেন সুজিত বসুর বাড়িতে। এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন তারা। লাস্ট আপডেট, শেষ খবর পাওয়া পর্যন্ত, আমি স্টুডিওতে ঢোকার আগে পর্যন্ত যে খবর পেয়েছি। আর অন্যদিকে একই সঙ্গে সকাল থেকে তল্লাশি চালানো হয়েছে আরও বিভিন্ন জায়গায়, আরও দুটি জায়গায় অন্তত। একটি রাজ্যের বিধায়ক এবং বিধানসভার চিফ হুইপ তাপস রায়, তাঁর বাড়িতে, তার যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট বউবাজারের যে বাড়িটি, সেই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং প্রায় 12 ঘন্টা পর সকাল 6:30 নাগাদ ঢুকেছিলেন আধিকারিকরা, আর সন্ধে 6:20 নাগাদ বেরিয়ে গিয়েছেন সেখান থেকে, এরকমটাই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। তাপস রায় বলেছেন কি নিয়ে যাওয়া হয়েছে, সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তার উত্তরে তিনি বলেছেন কিছুই পায়নি, শুধু আমার মোবাইলটা নিয়ে গিয়েছে। অর্থাৎ বেশ কিছু নথিপত্র নিয়ে গিয়েছে এরকমটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যা সূত্রের খবর। এবং সেই সঙ্গে সঙ্গে একটি মোবাইল তদন্তকারীরা নিয়ে গিয়েছেন। প্রায় 12 ঘন্টার যে তল্লাশি তাপস রায়ের বাড়িতে, সেই তল্লাশির পর এই দুটি জায়গা ছাড়াও আরও একটি জায়গায় উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর, 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তার খলিশাকোটা পল্লী, অর্থাৎ বিরাটির, উত্তর 24 পরগনার বিরাটির খলিশাকোটা পল্লীর বাড়িতে, সেখানেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সে বিষয়ে আপডেট খবর অবশ্যই আপনাদের দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই 3 মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর, তাদের বাড়িতে তল্লাশি অভিযান একই দিনে এবং বিপুল ফোর্স নিয়ে। ভেতরে ইডির আধিকারিকরা, বাইরে সেই সঙ্গে সঙ্গে সিআরপিএফ জওয়ানরা এবং একেবারে বাইরের দিকে পুলিশ, সেরকমটাই দেখতে পাওয়া গেল। পুলিশ ফোর্সও কিন্তু সেখানে, যেহেতু রাজ্যের মন্ত্রী, যেহেতু রাজ্যের বিধায়ক, যেহেতু কাউন্সিলর, সেখানে পুলিশের উপস্থিতিও কিন্তু দেখতে পাওয়া গেল, যেমনটা সন্দেশখালিতে দেখতে পাওয়া গিয়েছিল অনেকটা পরে, কিংবা বনগাঁর ক্ষেত্রে। তবে আজকে সেরকম অশান্তির কোনো খবর না পাওয়া গেলেও বিষয়টি যথেষ্টই অস্বস্তির, অশান্তি নয়, অস্বস্তি। আর সেই অস্বস্তি ভোটের আগে কতটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যা আজকের সবচাইতে বড় খবর, সেটাই তো আসবে হাইটকে। হাইটকের আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য যারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন 3 জন রাজনৈতিক বিশ্লেষক। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈকত মণ্ডল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষ, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের 5 প্যানেলিস্ট, তাদেরকে, এস্টিমড প্যানেলকে অবশ্যই তাদের কাছে যাব আলোচনায়, কিন্তু তার আগে একটা ছোট্ট প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে নেব এবং নেতা নেত্রীরা কি বলছেন সেটাও একটু শুনবো। একটু পরে দেখে নেব প্রতিবেদন। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। সকাল 7টা নাগাদ মন্ত্রীর লেকটাউনের 2টি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ির বাইরে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সুজিতের বাড়ির নিচে এসে পৌঁছেছে পুলিশও। এর আগে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রে সুজিত বসুকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছরের 31শে অগস্ট তাকে ডেকে পাঠিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি।
2016 সালে দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই সূত্র ধরেই ইডি শুক্রবার সকালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন মন্ত্রী। দমকল মন্ত্রীর অভিযোগ ছিল তার নাম বলিয়ে নেওয়ার জন্য তারই প্রাক্তন আত্মসহায়ককে চাপ দিচ্ছেন ইডির আধিকারিকেরা। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে পুজোর আগেই দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর সেই প্রসঙ্গেই অক্টোবর মাসে লেকটাউনের এক পথসভায় সুজিত জানিয়েছিলেন, নিতাই আমার আত্মসহায়ক ছিল, প্রথমবার কাউন্সিলর হয়েছে, এখন পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছে। ওর বাড়িতে গিয়ে 12 ঘন্টা ধরে তল্লাশি করছে, কিছুই পায়নি। তারপর এখন আবার নাম বলার জন্য ওর ওপর চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরও 2 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাপস বড়নগরে তৃণমূল বিধায়ক, তার বউবাজারের বাড়িতে হানা দিয়েছে ইডি। অন্যদিকে সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগে উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ চক্রবর্তী। শুক্রবার সকাল 6:45 নাগাদ বিরাটের খালিশাকোটা পল্লীতে তার বাড়িতে ঢুকে ইডির আধিকারিকের দল। সুবোধ চক্রবর্তীর বাড়ির চারপাশেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। এমন একটা দিনে এই তল্লাশি অভিযান চলল ইডির, যে দিন সন্দেশখালী কাণ্ডের অবশেষে 2 জন গ্রেপ্তার হলেন। ইডির ওপর হামলার যে ফুটেজ, সেই ফুটেজ দেখে, সেই ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাদের ধরল। অবশ্যই সেটা একটা গুড জেস্টার, কিন্তু এখনো পর্যন্ত শাহজাহান মোল্লা গ্রেপ্তার হননি। নেজার থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, একজন মেহবুব মোল্লা আর একজন সুকমল সর্দার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একটা বিষয় বলবো, অবশ্যই ইডির যে সুজিত বসুর বাড়িতে কিংবা তাপস রায়ের বাড়িতে কিংবা সুবোধ চক্রবর্তীর বাড়িতে যে হানা, সেই হানা প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রী, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন মতামত উঠে আসছে। একদিকে যেমন শশী পাঁজা, অর্থাৎ রাজ্যের নারী এবং শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি বলছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তিনি বলছেন, আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকমের চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে করা হচ্ছে, তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এই চেষ্টা চলছে, এটা জলের মতো পরিষ্কার। অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন ব্যাগ গোছাতে শুরু করে দিন, সঙ্গে শীতের জিনিসপত্র রাখবেন। অর্থাৎ তিনি বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তথ্য পেয়েছে বলেই ভোর ভোর বেরিয়ে পড়েছে। আর সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি এই কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এবার অন্যান্য নেতা নেত্রীরা, দিলীপ ঘোষ বিজেপি সাংসদ, বর্ষিয়ান নেতা, তিনি কি বললেন? অগ্নিমিত্রা পাল রাজ্যের বিজেপির সম্পাদক, তিনি কি বললেন? এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়, তৃণমূল সাংসদ, তিনি কি বললেন? একবার শুনে নেব পরপর এক ঝলকে। স্লোগান শুনতাম, খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। कोई भी चोर, कोई भी डकैत, कोई भी खूनी, कोई भी संत्रासकारी बच नहीं पाएगा। ये मोदी जी का राज है, मोदी जी का भारत है। ये कोई और सरकार नहीं है, ये भाजपा का सरकार है। कोई अगर चोरी करेगा उसका शास्ति होगा, और जो चोरी नहीं करेगा उसका कुछ नहीं होगा। आज युवा दिवस, स्वामी जी का जन्म दिवस पर ये बहुत दुख की बात है कि हमारा प्रदेश में और 2 जन टीएमसी नेता का घर में ईडी का छापा मारा जा रहा है। ये कोई बहुत शर्म की बात है। ये तो আজকে শুরু নয়, এটা তো কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং যত ইলেকশন কাছে আসবে তত বাড়বে। এটা তো নিয়ে সাধারণ মানুষও জেনে গেছে। এটার জন্য আর প্রশ্ন, এটার জন্য উত্তরের অপেক্ষা রাখছে না। এবং যত বেশি করবে তত বেশি লোককে ভুল বোঝাতে সুবিধে হবে। তো এগুলো রেজাল্ট তো কিছু হয় না, দেখা তো গেছে যে ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায়
এবং আবার 5 বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময়। তো সেই জন্য এটা অনেক বেশি পলিটিক্যালাইজ, এবং পলিটিক্সের জন্যে যে হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে, এবং সেটা আমরা ভোট বাক্সেও রেজাল্ট পাবো যে হ্যাঁ, যে ইডি কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, ইডি বা সিবিআই রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রমাণ প্রতিদিন পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। আগামীকাল দুটি বড় কর্মসূচি রয়েছে। একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন কালীঘাটের বাড়িতে, সেরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকে বৈঠক করার কথা ছিল, সেটা গতকালই বলে দেওয়া হয়েছিল যে শনিবার হবে সেই বৈঠক। আরও একটি বৈঠক রয়েছে, সেটি ভার্চুয়াল বৈঠক, সেটি INDIA প্ল্যাটফর্মের বৈঠক, INDIA ব্লকের বৈঠক, সেটি হবে ভার্চুয়াল বৈঠক আগামীকাল। আর সেই বৈঠকের আগে এরকম একটি ঘটনা, লোকসভা নির্বাচনের আগে এমন ঘটনা ঘটেই থাকে, রাজনীতির কারবারিরা এরকমটাই বলছেন। আপনারা কি বলছেন, অর্থাৎ আমাদের প্যানেলিস্টরা কি বলছেন, সেটাই একটু শুনবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো। 2 মিনিট আনইন্টারাপ্টেড পর্ব একদম শুরু করব অবশ্যই নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। নীলাদ্রি, দেখুন, রাজনীতিবিদরা তো অনেক কথাই বলছেন, কিন্তু মানুষ যেন বলছেন এখন মানে কান পাতলেই শুনতে পারবেন যে তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল। তার মানে এই নয় সব তৃণমূল চোর আর সব চোরই তৃণমূল, সেটা নয়। কিন্তু মানুষের ধারণা তো ওভাবেই তৈরি হয়। যেমন 1989 সালে আমার মনে আছে, তখন ভারতবর্ষে একটা স্লোগান চালু হয়ে গেছিল, গলি গলি মে চোরায়, রাজীব গান্ধী চোরায়। রাজীব গান্ধী কি চুরি প্রমাণিত হচ্ছে? হয়নি। কিন্তু 1989 সালের নির্বাচনে কিন্তু কংগ্রেস একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল, এবং তারপর গান্ধী পরিবার আর কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে ফিরে আসতে পারেনি। তার পরবর্তীকালে একটা ল্যান্ডমার্ক ছিল সেই সময়টা। একইভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসেও সম্ভবত এই 2024 সালটা লেখা থাকবে, কারণ এখানে একটা অদ্ভুত একটা মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে, একটি দলের লোককে তারা দেখলেই বা তাদের সমর্থকদের দেখলেই তারা চোর বলছে। এটা কখনোই উচিত নয়, কারণ তারা যদি চুরিও করে থাকে, চুরি প্রমাণিত হওয়ার আগে তাদের চোর বলাটা কখনোই উচিত নয়। কিন্তু এর পাশে এটাও শান্তম মানতে হবে যে এই ধরুন যারা ধরা পড়েছে, অনুব্রত মণ্ডল তিহার জেলে আছেন, এখনো বেল পাচ্ছে না, আদালত থেকে বেল পাচ্ছে না, ইডি বা সিবিআই থেকে নয়। আবার দেখুন জ্যোতিপ্রিয়, তিনিও বেল পাচ্ছেন না, জ্যোতিপ্রিয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি। আর পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়িতে কোনো টাকা পাওয়া যায়নি, তার বান্ধবীর বাড়িতে খাটের নিচে 50 কোটি টাকা না কত পাওয়া গেছে, কিন্তু তিনিও কিন্তু আদালত থেকে বেল পাননি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিচারের আগে তাদের নির্দোষ বলে সার্টিফিকেট দিয়েছেন। একটা অদ্ভুত পরিস্থিতি। তা এটা যেন মানুষের মনে হচ্ছে ঠাকুর ঘরে চুরি কলা খেয়েছে কে, আমি তো খাইনি, আগেই বলে রাখা আমি তো খাইনি, একটা ধারণা তৈরি হচ্ছে। এই ধারণাগুলো সবসময় সত্যি সেটা নয়, তবে এটা মানতে হবে ইডি যেভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছে সাম্প্রতিক কালে, সেটা কিন্তু মানুষ খুব সাধুবাদ দিচ্ছেন। আর আজকে আরো দেখে আমার ভালো লাগলো, এই সন্দেশখালীর ঘটনা থেকে ইডি শিক্ষা নিয়েছে, সুজিত বসুর বাড়িতে গেছে একেবারে সশস্ত্র বাহিনী, সুজিত বসুর সমর্থকরা একেবারে ট্যাঁফু করতে পারেনি, এবং যা করার যেটা যে কারণে তারা গেছিলেন সেই উদ্দেশ্য আশা করি তাদের সাধিত হয়েছে। ইডিও শিক্ষা নিচ্ছে বিভিন্ন ঘটনা থেকে কিভাবে মোকাবিলা করতে হবে এই তৃণমূলের সমর্থকদের সন্দেশখালীর ঘটনার পর। আর মানুষও সেই ব্যাপারটাকে সাধুবাদ জানাচ্ছেন। এই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, একটা জনমত তৈরি হচ্ছে শান্তম দুর্নীতির বিরুদ্ধে, সেই দুর্নীতি যেই করুক না কেন। আমি আসবো অবশ্যই পরবর্তীকালে ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে আনইন্টারাপ্টেড পর্বে আমি এরপর যাব জয়দেব ঘরের কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। আপনি প্রথমেই শুরুতে তো সবটাই দেখিয়ে দিলেন। দিলীপ ঘোষ বলছে খেলা হবে খেলা হবে বলছিল, এই তো খেলা শুরু হলো। দিলীপ ঘোষ যখন একজন বিজেপির সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, এবং তিনি যখন বলে দেন ইডির এটা খেলা হচ্ছে এবং ইডি খেলা শুরু করে দিয়েছে, তখন আর ইডির নিরপেক্ষতা নিয়ে বা ইডির এই নাটক ড্রামা বা এই গিমিক নিয়ে আর কিছু বলার থাকে না। আসলে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে, সেই নোবেল চুরি হয়েছে কবে রবীন্দ্রনাথ ঠাকুরের, সিবিআই আজও খুঁজে পায়নি। তারপর থেকে নারদা সারদা দেখতে দেখতে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। একজন সার ভত্তাটা বলে দিয়েছে। শুভেন্দু যেটা রোজ পাড়ার গলিতে গলিতে বলে বেড়ায়, সেটাই দিলীপ ঘোষ বলল যে খেলা হবে তৃণমূল বলে খালি,
কি খেলা হবে? এই তো ইডি খেলা শুরু করে দিয়েছে। দিলীপ ঘোষ বলে দিয়েছে এটা ইডি, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, খেলা শুরু হয়েছে। ভোটের বাজার গরম করতে বাকি ইনস্ট্রুমেন্ট গুলোর সাথে, মিডিয়ার সাথে এই দুই বাহিনীও তো লেগে পড়েছে কবে থেকে, ইডি আর সিবিআই। মোদি যা বলিবে তাহাই করিবে। ইডি সিবিআই খাঁচায় বন্দি তোতা পাখি, যখন যেমন নাচাবে তেমনি নাচবে। সেই নৃত্য বাংলার মানুষ দেখতে দেখতে ক্লান্ত, বীতশ্রদ্ধ এবং ক্ষোভে ফুঁসছে যে বাংলার নিরপরাধ, অসহায় এবং মানুষগুলোর চালের টাকা আটকে রেখেছে, বাড়ির টাকা আটকে রেখেছে, তাদের প্রাপ্য টাকা আটকে রেখে তাদেরকে টাকা থেকে বঞ্চিত করে তাদেরকে কষ্ট দিয়ে বিজেপি কানামাছি ভো ভো খেলছে। আর কি হবে না, খেলা হবে, খেলা খেলছে। তাহলে ইডি আর সিবিআই খেলা খেলছে, এই খেলার শেষ নেই। মোদি যতদিন চাইবে প্রতিটা বিরোধী শাসিত রাজ্যে ইডি সিবিআই এইভাবেই নৃত্য করে বেড়াবে, যার আখেরে ফল শূন্য। কারণ আজ পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হয়নি। বাংলার মানুষ চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে সিবিআই এবং ইডি দোষ প্রমাণ করুক, দোষীদের শাস্তি হোক এবং দোষ প্রমাণের সাথে সাথে সমস্ত দোষীর দোষ প্রমাণ করে ইডি সিবিআই তার দক্ষতা প্রমাণ করুক। কিন্তু সেটা হবার নয়, কারণ এরা সবাই নির্দোষ, এরা আসলে ড্রামাবাজ। ইডি সিবিআই নাটক করছে। বেশ, আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে। দুই রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, তাদের কাছেও যাব, তারপর আমি আসবো অধ্যাপক মণ্ডলের কাছে। আমি প্রথমে যাব অরিজিতের কাছে। অরিজিৎ মুখোপাধ্যায়, 2 মিনিট। দেখুন, আমার খুব পরিষ্কার কথা, জয়দেবদা যেটা বললেন যে এটা হচ্ছে বিজেপির বাহিনী, এরা নাকি নেমে পড়ে, এদেরকে নাকি বিজেপি ব্যবহার করছে। যদি তাই হতো তাহলে প্রথমত মধ্যপ্রদেশ, দ্বিতীয়ত ছত্তিশগড়, তৃতীয়ত রাজস্থান, এই 3টে জায়গায় এর আগেও তো অনেক তদন্ত হয়েছে, সেখানে সিবিআই ইডি বিভিন্ন তদন্ত করেছে। তারপরে তাহলে কি বিজেপি সেখানে জিতে ক্ষমতায় আসতে পারত? আর সব থেকে বড় কথা, যেখানে বিজেপি ক্ষমতায় ছিল না যে স্টেটটাতে, সেখানেও বিজেপি কিন্তু কংগ্রেসকে বা বিরোধী দলকে সরিয়ে ক্ষমতা দখল করেছে, প্রথম কথা। দ্বিতীয়ত, আপনি দেখুন আজকে এই শাহজাহান কাণ্ডটা যখন ঘটলো, ইডি তদন্ত করতে গেল বা তার ওখানে গেল এবং ইডির অফিসারদেরকে কার্যত মানে তার দুষ্কৃতীরা এইভাবে পেটালো এবং আপনাদের সংবাদ মাধ্যমের কর্মীরা পর্যন্ত আক্রান্ত হলো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কতদিন পেরিয়ে গেল, রাজ্যের পুলিশ মন্ত্রী সেখানে ফেলিওর। এটা পরিষ্কার যে তারা শাহজাহানকে অ্যারেস্ট করতে পারছে না, নাকি তারা ইচ্ছাকৃতই অ্যারেস্ট করছে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। 3 নম্বর কথা, সব থেকে মজার কথা, যে এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনি দেখুন যেভাবে আজকে মানে ইডির উপর মানে আক্রমণ হওয়ার পর আজকে সকালবেলা ইডির অফিসাররা যেভাবে তারা একদম নিজেদেরকে রেকটিফাই করে আরো বেটার ভাবে তারা আজকে পৌঁছেছে সুজিত বসু এবং তাপস রায়ের বাড়িতে, সেখানেও তারা রুট মার্চ করেছে। চারদিকে তারা কিন্তু বুঝতে পেরেছে যে পরিস্থিতিটা গরম করার একটা চক্রান্ত চলছে। কারণ এই তৃণমূল নেতাদেরকে আমরা দেখেছি কদিন আগে, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অসিত বাবু সহ, তারা বলেছিলেন যেখানে যেখানে ইডি বা সিবিআই যাবে সেখানে সেখানে এরকম ঘটনা ঘটবে। মানে এর থেকে প্রমাণিত যে তারা ইডি বা সিবিআই এর বিরুদ্ধে কার্যত তাদের দুষ্কৃতী বাহিনীকে উস্কে দিচ্ছেন এবং তারা চাইছেন এই তদন্তটাকে টোটালি স্টপ করে দিতে। কারণ তারা বুঝতে পারছেন যে লিপ্টন মাউন্টের বৃত্ত যত ছোট হবে তত এই তৃণমূল নেতাদের কান এবং মাথা ধীরে ধীরে এগিয়ে আসবে। আর বিরোধীদেরকে কি বলবো, বিরোধীদের কংগ্রেসের অজিত চৌধুরীর প্রতি আমার করুণা হয়। তিনি দুপুরবেলা বলেছিলেন, তিনি কি বলেছিলেন দুপুরবেলা, তাপসরা এইসব করতে পারে আমি বিশ্বাস করি না, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি। যখনই বোঝা গেল যে তিনি তৃণমূলকে ভেতরে ভেতরে সমর্থন করছেন, তখনই তিনি বললেন যে আমি সিট দাবি করছি, এতগুলো সিট কংগ্রেসের লাগবে। মানে তিনি একটা ছদ্মবেশী মুখোশ পরে এই বাংলায় তৃণমূলের বি টিম হিসেবে এই কংগ্রেস কাজ করছে। বেশ বেশ, আমি আসবো আবার ক্রস ডিসকাশন পর্বে। আমি লিপিকা ঘোষের কাছে যাবো, তবে তার আগে একটুখানি জানিয়ে রাখবো যে আগামীকাল তো আইএনডিআই এর বৈঠক রয়েছে এবং সেই বৈঠক ভার্চুয়ালি হবে এবং সেখানে হয়তো সিট শেয়ারিং নিয়ে কথাবার্তা হবে। সুতরাং তার আগে সিট শেয়ারিংটা কি হবে ঠিক সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তার আগেই এরকম একটি ঘটনা ঘটলো আজকে সারাদিন ধরে। রাজ্যের এক মন্ত্রী, এক বিধায়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কাউন্সিলর, তাদের বাড়িতে তল্লাশি চালালো ইডি।
আমি লিপিকা ঘোষের কাছে আসবো। 2 মিনিট আনইন্টারাপ্টেড। লিপিকা, আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করবেন। বলুন। বলছি আমার বিজেপির যিনি বিজেপির নীলাদ্রিদা তো বসেন, নীলাদ্রি ব্যানার্জি বসেন ইয়ে হিসাবে, বিশ্লেষক হিসাবে, কিন্তু তিনি বিজেপিকে সাপোর্ট করেন এবং বিজেপির মুখপাত্র। এদের এক এক সময় না এদের এই কথাবার্তা শুনে আমার করুণা হয়। মানে এরা না সারাক্ষণ অপেক্ষা করে আছে, এই বুঝি জোট হয়ে গেল, এই বুঝি জোট হয়ে গেল। আর জোট হয়ে গেল এই ভাবনা চিন্তা হলেই এদের মুখ চোখ কান্না কান্না, মানে কি করবে ভেবে পায় না। আর যেই যখন দেখা যাচ্ছে যে না অদিত চৌধুরী কিছু একটা বলছেন, এই জোট ভেঙে গেল, ওহ কি খুশি কি খুশি, মানে ওদের খুশি কে দেখে, হোক না হোক বিজেপি একেবারে তাথই নৃত্য শুরু করে দেয় যে হলো না তাহলে জোটটা। মানে এই দ্বিধাদ্বন্দ্বে এরা পড়ে কি করবে ভেবে পাচ্ছে না, একবার ওদিক একবার এদিক, একবার ওদিক একবার এদিক। নীলাদ্রি বাবুকে আমি একটা কথা বলে রাখি যে রাজীব গান্ধী চলে যাওয়ার পর দুবার কংগ্রেসের গভর্নমেন্ট হয়েছে এবং আপনি হয়তো ভুলে গেছেন সেই সময় গান্ধী পরিবার, আমরা গান্ধী পরিবার, আপনারা পরিবার পরিবার কথা বলছেন, পরিবার নিয়ে আপনারা ব্যক্তি পুজো করেন, আপনারা মোদীকে পুজো করেন, আপনাদের বিজেপি গভর্নমেন্ট বলেন না, বলেন মোদী সরকার, মোদী গভর্নমেন্ট, সেই জন্য আপনারা ব্যক্তি পুজো করেন। তা আপনারা আলাদা হলেন কি করে? একেবারে নিজেদেরকে ওই রকম আলাদা ভাবার মতন কিছু নেই, আপনারা ব্যক্তি পুজো করছেন। কংগ্রেসকে বলছেন পরিবার, পরিবারতান্ত্রিক, পরিবার পুজো করে, তা আপনারা ব্যক্তি পুজো করছেন। এই তফাৎ এইটাই। তো সেই বলছি যে দুবার কংগ্রেসের গভর্নমেন্ট হয়েছে, ইউপিএ 1 ইউপিএ 2 হয়েছে। সোনিয়াজি হলেই হতে পারতেন, কিন্তু সোনিয়াজি যখন দেখেছেন তাকে বিদেশিনী বলে তকমা দিয়ে এই রকম তার সম্পর্কে নানান রকম মন্তব্য করা হচ্ছে, তিনি সরে দাঁড়িয়েছেন, তাকে মানে ওই হ্যাংলামিটা করেননি। তো সেই জন্য এটা ভাবার কোনো কারণ নেই। উনি বললেন যে গান্ধী পরিবার আর আসেনি, ওটা ভাবার কোনো কারণ নেই। একটা পরিবারের যদি তার ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তার দক্ষতা থাকে, না হওয়ার কিছু নেই। আপনাদের যেমন মনে করছেন যে চাওয়ালা তিনি চা বিক্রি করেন, তার দক্ষতা আছে, সেই জন্য এগুলো ওভাবে ভাববেন না। আর সব থেকে বড় কথা আরেকটা কথা বলি যে আজকে সেই ইডি সিবিআই তদন্ত করছে, আবার শুনছি ইডিরই আধিকারিক নাকি ধরা পড়ছে টাকা স্ন্যাচ করবার জন্য। এ কি ধরনের ভারতবর্ষ আমরা তো ভেবে পাচ্ছি না। যে তদন্তকারী সংস্থা আসছে তদন্ত করতে, সেই তদন্তকারী সংস্থার আধিকারিক তিনি আবার টাকা 9-6 করবার, টাকা স্ন্যাচ করবার অভিযোগে ধরা পড়ছে। তো কি হচ্ছে এটা ভারতবর্ষে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আরো কথা বলার আছে, বলবো, মনে হয় 2 মিনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী পর্যায়ে বলবো। নিশ্চয়ই। আমি এবার অধ্যাপক সৈকত মণ্ডলের কাছে আসবো। নীলাদ্রি অপেক্ষা করছেন অবশ্যই উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা ক্রস ডিসকাশন পর্বে নেব। কিন্তু তার আগে আমি অধ্যাপক সৈকত মণ্ডলের কাছে আসবো। 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, আজকের যে তল্লাশিটা চলছে সেটা নিছকই রুটিন তল্লাশি। তার কারণ হচ্ছে এই শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে, মানে স্কুলগুলোর যে সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যখন তদন্ত চলছিল, সেই সময় সম্ভবত অরিন্দম শীল, যার কাছ থেকে এই ওএমআর শিট ইত্যাদি যাকে দেওয়া হয়েছিল, যে এজেন্সিকে দেওয়া হয়েছিল, সেই এজেন্সির বাড়ি থেকে সম্ভবত তার সাথে সাথে কিছু পৌরসভার নিয়োগের কাগজপত্র পাওয়া গিয়েছিল। স্কুল নিয়োগের ক্ষেত্রে যেভাবে কেস হয়েছে কোর্টে, কোর্ট তারপরে যখন প্রথমে হয়তো সিআইডি কে দিয়েছেন নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম মেনে, তারপরে সিবিআইডি কে দিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে এই পর্যায়ে এসে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় চার্জশিট দেওয়া হয়ে গেছে। কিন্তু পৌরসভার নিয়োগের ক্ষেত্রে এই ধরনের কোনো কেস কোর্টে কেউ করেনি। ওই অরিন্দম শীলের বাড়িতে কিছু কাগজ পাওয়ার পরিপ্রেক্ষিতে কোর্ট থেকে বলে দেওয়া হয়েছিল তাহলে তোমরা এটাও করো। তারই পরিপ্রেক্ষিতে আপনি মনে করে দেখুন, আপনাদের অবশ্যই মনে থাকবে, আপনারা সাংবাদিক মানুষ, প্রায় 71টা পৌরসভাকে ওরা চিহ্নিত করেছিল, যে পৌরসভাগুলি প্রত্যেকটিতে ইডি সিবিআই গিয়েছিল, গিয়ে সেখান থেকে কিছু কাগজপত্র হয়তো তারা নিয়ে এসছেন, সেটা তারাই জানেন। তাদের কাজটাও আমার জানা থাকে না, মানে আমি যেহেতু ওই বিষয়ে এক্সপার্ট নই, তাই সে বিষয়ে আমার কোনো কমেন্ট নেই। তারপরে আপনার মনে আছে নিশ্চয়ই রথিন ঘোষের বাড়িতে গিয়েছিল মধ্যমগ্রাম পৌরসভার পরিপ্রেক্ষিতে, ফিরাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পৌরসভার পৌর নিগমের পরিপ্রেক্ষিতে, কর্পোরেশনের পরিপ্রেক্ষিতে, এবং দক্ষিণ দমদম পৌরসভার জন্য এই সুজিত বাবু, এবং বরানগর পৌরসভার জন্য সম্ভবত তাপস রায়ের কাছে গেছেন। এটাকে আমার নিছকই রুটিন বলা হয় বলে মনে করছি, এবং এটা আরো সম্ভবত নয়, এটা শিওর রুটিন। তার কারণ
তাপস রায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাপস রায় যে অঞ্চলের মানুষ এবং যে অঞ্চলের তিনি বিধায়ক এবং যারা রাজনীতি করেন, এই তিনটে শ্রেণী, যে অঞ্চলে তিনি বড় হয়েছেন, যে অঞ্চলে তিনি বিধায়ক, যে অঞ্চলের যে ব্যক্তিরা রাজনীতি করেন পশ্চিমবঙ্গে, তারা তার সমস্ত কিছু অপবাদ দিতে পারেন। তার গায়ে যে এই অর্থনৈতিক কাদাটা নেই, এটা তারা এক বাক্যেই স্বীকার করবেন। অজিত চৌধুরী যেমন স্বীকার করে ফেলেছেন অলরেডি। সুতরাং তার বাড়িতে যখন ইডি যায়, তার মানে সেটা রুটিন চেক আপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সায়ন্তম অনেকগুলো প্রশ্ন উঠে যায়, যে প্রশ্ন ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আসলেও আসা যায় কিন্তু অতটা সময় নেই, যে প্রশ্ন সারদার পরিপ্রেক্ষিতে আসলেও আসা যায় কিন্তু তবুও অতটা সময় নেই। আমি শুধু এইটুকুতে যাচ্ছি, যখন শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা চলছিল তখন সমস্ত রাজনীতিবিদরা বলেছেন মাথাকে ধরতে হবে। এমনকি হাইকোর্টের কয়েকজন বিচারপতিও তাদের পর্যালোচনাতে বলেছেন মাথারা কবে ধরা পড়বে। সম্প্রতি সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে কিন্তু মাথা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে চিহ্নিত করেছে। কিন্তু এতদিন ধরে যা বলা হচ্ছিল সেখানে মাথা বলতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খবরই বলা হচ্ছিল। অথচ সিবিআই এর চার্জশিটে কিন্তু মূল চক্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখানো হয়েছে। তাহলে কি যে একটা বাতাবরণ তৈরির প্রচেষ্টা, সেটা কি ভুল, নাকি কংগ্রেস এবং বামফ্রন্ট যেটা প্রতি সময় বলার চেষ্টা করে যে বিজেপির সাথে, মানে মোদির সাথে মমতার কোথাও একটা যোগসূত্র আছে, তাই যাই হোক না কেন আলটিমেটলি তাদের গায়ে হাত পড়বে না, এটা ঠিক? কোনটা ঠিক? যদি এটা ঠিক হয়, অরিজিৎ বাবুদেরকে এর খেসারত দিতেই হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। অন্তত ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি না হয়, পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে যদি এটা হয় যে মোদি মমতার যোগসূত্রের কারণেই মাথাকে ধরা গেল না, মাথা শেষে পার্থ চট্টোপাধ্যায় এসে থেমে গেল, তাহলে এর খেসারত অরিজিৎ বাবুকে দিতেই হবে এই পশ্চিমবঙ্গে। আর যদি তা না হয়, তাহলে ব্যর্থ, যেমন সারদায় ব্যর্থ হলো, যেমন নারদাতে ব্যর্থ হলো, যেমন নন্দীগ্রামেও ব্যর্থ, সেরকম ভাবে এটাও একটা ব্যর্থ হিসাবে আমরা ধরে নেব। এবং তার ফলে কিন্তু আরো একটা পিকচার তৈরি হবে যে তুমি ক্রমাগত যে এইভাবে যাচ্ছ, তার শেষ পর্যন্ত কোনো সফলতা তোমায় যখন এনে দিতে পারছে না, তাহলে তার বুমেরাং, সেটা কিন্তু বুমেরাং হয়ে পশ্চিমবঙ্গবাসী অন্যভাবে নিতে পারে। সেই বার্তাটা বলে আমার মনে হয়, সেই বার্তাটাও ভোটের আগে অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা হয়ে দাঁড়াতে পারে, এরকমটাই মনে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, সত্যি সত্যি কি ইডি বা সিবিআই বা এই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কোনো এজেন্ডা নিয়ে চলছে? সেটা কি ভোটের এজেন্ডা? সেটা কি রাজনৈতিক প্রতিহিংসা, যেমনটা দাবি করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে? ঠিক সেরকমটাই কি, যেমনটা তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গীরাও কখনো কখনো বলছেন যে না, এটার পিছনে রাজনীতি রয়েছে? সত্যি কি তাই? আসছি, সেই আলোচনায় আসবো ক্রস ডিসকাশন পর্বে। আনইন্টারাপ্টেড পর্ব শেষ করছি এবং একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। একটু আগেই অধ্যাপক সৈকত মণ্ডল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে হ্যাঁ, এটা একটা রুটিন তল্লাশি। কিন্তু সত্যি সত্যি কি রুটিন তল্লাশি? আর সেই রুটিন তল্লাশির এত জোরদার বন্দোবস্ত হঠাৎ করে ভোটের আগেই কেন, যখন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে ভোটের কথা ঘোষণা হতে? লোকসভা ভোট, 2024 লোকসভা ভোটের বছর। আর সেই লোকসভা ভোটে এবার বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছে সারা ভারতবর্ষে INDIA জোট। আর এই INDIA এর সদস্য তৃণমূল কংগ্রেসও, এই রাজ্যে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে সেই আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট বেঁধে এবং সর্বভারতীয় দলগুলোর সঙ্গে জোট বেঁধে যারা বিজেপি বিরোধী দল, তাদের মধ্যে রয়েছে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে বামেরা রয়েছেন এবং অন্যান্য দলও রয়েছে, যাদের মধ্যে একটি দল হচ্ছে JMM, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। স্মরণে থাকতে পারে গত 3 দিন আগে আমরা একটি গভর্নমেন্ট সার্কুলার নিয়ে অনুষ্ঠান করেছিলাম এবং আমাদের আলোচনা করেছিলাম আর কি আমাদের হাইটকে, যেখানে ঝাড়খণ্ড সরকার অর্থাৎ হেমন্ত সোরেন সরকার তারা একটি সার্কুলার দিয়ে সরকারি কর্মচারীদের জানিয়েছিলেন যদি কোনো কেন্দ্রীয় এজেন্সি তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করে কিংবা নথিপত্র চায়, তারা যেন কোনোভাবেই সরাসরি সেই নথিপত্র না দেন,
সরাসরি যেন তারা কোনো রকম মন্তব্য না করেন, তারা যেন কোনো রকম তাদের যে জবানবন্দি সেই জবানবন্দি না দেন, তারা যেন তৎক্ষণাৎ ক্যাবিনেট সেক্রেটারিয়েট অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভার যে সচিবালয় সেই সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন, তাদের মারফত নথিপত্র অথবা জবানবন্দি যাই হোক না কেন সেটা যাবে কেন্দ্রীয় এজেন্সির কাছে। প্রশ্ন উঠেছিল কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে এটা কিছু অসহযোগিতা। গত শুক্রবারই ঘটে গিয়েছিল সন্দেশখালীর ঘটনা এবং তারপরে অব্যবহিত পরেই ঘটেছিল বনগাঁর ঘটনা, এবং এই দুটি ঘটনায় আমরা দেখেছিলাম যে অসহযোগিতার ছবিটা ঠিক কী রকম হতে পারে, কি মারাত্মক হতে পারে, রক্তপাত পর্যন্ত করাতে পারে যেখানে। কিন্তু এই যে আজকে যে ঘটনা বলি, একজন মন্ত্রী, একজন বিধায়ক, একজন কাউন্সিলর, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো অশান্তি হয়নি, কিন্তু অস্বস্তি তৈরি হলো কি, সেটাই ছিল আমার প্রাথমিক প্রশ্ন এবং এখনো পর্যন্ত সেই প্রশ্নটা রয়ে যাবে। এই অস্বস্তিটার পিছনে কোনো রকম লুকোনো এজেন্ডা আছে কেন্দ্রীয় এজেন্সির, এটাও কিন্তু প্রশ্নটা এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে, প্রশ্ন রিমেইনস। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব ক্রস ডিসকাশন পর্বে শুরুতে। ছিল না সৈকতদা ইডির সাথে যুক্ত আছেন, কারণ আমি তো জানতাম না এটা রুটিন তল্লাশি, উনি জানেন, তাহলে নিশ্চয়ই কোনো তথ্যসূত্র আছে বা যুক্ত আছেন। যাই হোক, ইডির এই তল্লাশির ফলে এক এক জায়গায় যে তল্লাশি করছে তাতে কি ধারণা তৈরি হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু যারা সত্যিই দুর্নীতি করেছেন, আমি একবারে বলছি না যাদের বাড়িতে তল্লাশি হচ্ছে তারাই দুর্নীতি করেছেন, তাদের হৃদকম্প বেড়েছে। তো আমাদের তো তথ্যের বেশি যেতে হবে। যেমন আমি একটা তথ্য দিয়েছিলাম শান্তম, যে 1989 সালে সেই রাজীব গান্ধী যখন গালি গালি মে শোর হায় রাজীব গান্ধী চোর হায় সারা ভারত বলছে, হেরে গেল, তারপর সম্পর্কিত মামলায় বফর্স দুর্নীতিতে নাম উঠেছিল এবং এরকম স্লোগান ছিল। তো ভিপি সিং প্রধানমন্ত্রী হলেন সেই সময়, তো সেখানে কিন্তু রাজীব গান্ধী তারপর কোনো গান্ধী পরিবারের সদস্যর ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি। কি কারণে হতে পারেননি তার মধ্যে আমি জানি না, আমি ফ্যাক্ট বলেছিলাম। আরেকটা ফ্যাক্ট বলছি, 2004 সালে আমার কংগ্রেসের বন্ধু যেমন বলছিলেন যে সোনিয়া গান্ধী নিজে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ফ্যাক্ট বলছে নিজে করেছিলেন পরে করেছিলেন জানি না, সেই সময় প্রধান বিরোধী দল বিজেপি দাবি করেছিল যে ভারতবর্ষে জন্ম নয়, জন্মসূত্রে ভারতীয় নয় এমন একজনের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। সেই দাবি যদি মেনে নিয়ে থাকেন সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী না হয়ে, তাহলে সেই দাবির কাছে তিনি নতি স্বীকার করেছেন, তাহলে জয়টা কিন্তু বিজেপিরই হয়েছিল, যে কোনো একজন জন্মসূত্রে ভারতীয় নয় এমন মানুষ তাহলে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেননি। সেটা ঠিক না ভুল অন্য কথা, আমি তথ্য নিয়ে কথা বলছি। তথ্য এটাই বলছে এখন অব্দি অনুব্রত, তারপর পার্থ, তারপর জ্যোতিপ্রিয়, এরা জেলে ঢুকেছে আর বেরোয়নি। এবার বেরোতে পারতো বেল পেয়ে, কারণ আদালত তো অনেক সময় বিপক্ষেও সরকারের কথা বলছে। যেমন গুজরাটে কিছু অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছিল বা অপরাধে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবার মানে জেল হাজতে ফিরে যেতে বাধ্য হয়েছে। বিলকিস বানু মামলা সময় এরম না, কোর্ট সব সময় একেবারে সরকারের পক্ষে কথা বলছে। তাহলে এক্ষেত্রে তৃণমূলের এই দুর্নীতির ক্ষেত্রে কিন্তু যারা ভেতরে যাচ্ছেন কিছুতেই বেল পাচ্ছেন না আদালতের, এটা কেন হচ্ছে? আরেকটা মনে রাখতে হবে শান্তম, এই যে তদন্তটা ইডি সিবিআই করছে এটা আদালতের নির্দেশে করছে, এটা কোনো কেন্দ্রীয় সরকারের নির্দেশে করছে না, আদালতের নির্দেশে করছে। এই রেড গুলো হচ্ছে আদালতের নির্দেশে, স্বয়ং বিচারপতি বিভিন্ন রকম মন্তব্য করছে, তখন বিচারপতিকেও তৃণমূল আক্রমণ করছে, সেটা অন্য কথা। দুদিন বাদে বাংলার সাধারণ মানুষকেও আক্রমণ করবে, কারণ এখন চুরির বিরুদ্ধে দুভাগে বাংলা ভাগ হয়ে গেছে। একদল চুরির পক্ষে, কারণ চুরির বেনিফিট তাদের কাছে পৌঁছয়, আরেক দল চুরির বিপক্ষে, কারণ ব্যক্তিগতভাবে তারা সৎ অথবা তারা চুরির বেনিফিট পাচ্ছে না। তো এই দুভাগে বাংলা ভাগ হয়ে গেছে, আর তৃণমূল বিজেপি নেই। একদল চুরির পক্ষে, চোরেদের পক্ষে, আরেক দল চোরেদের বিপক্ষে। যারা চোরেদের পক্ষে তারা সঙ্গে সঙ্গে হাত তুলে ফেলছেন, জানাতে হবে। আমি জয়দেব ঘরের কাছে যাব, তার আগে উনি তুলেছেন, আমি দেখি। রাইট আমি লিপিকার এবং সৈকতের কাছে আগে যাব, তার কারণ তাদের কথার উত্তর দিয়েছেন। আমি সৈকত মণ্ডলের কাছে আগে যাব, অধ্যাপক সৈকত মণ্ডল। এটা আমার শুনে খুব ভালো লাগলো যে উনি ওই গুজরাটে বিলকিস বানো মামলায় যে 11 জন যাদেরকে গুজরাট সরকার ছেড়ে দিয়েছিল, সেই 11 জন অভিযুক্ত ছিল, তাদেরকে সুপ্রিম কোর্ট আবার জেলে ঢুকিয়েছে। কোট আনকোট নীলাদ্রি বাবু, তারা অভিযুক্ত ছিল, তারা অভিযুক্ত ছিল নয়, ভার্ডিক্ট দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল, অভিযুক্ত নয়। এটা মানুন। আসলে বলতে বলতে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যে এতটা অস্বীকার করার তথ্য তো আমরাও মানে তৃণমূল কংগ্রেসও চাইছিল তো, যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি ত্রুটি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্য তো আপনারা শুধু মুখেই বলে গেছেন, ফাইনালি তো চার্জশিটে তাদের নাম নেই কেন? আপনি এখন তথ্যে যাচ্ছেন, তখন মুখে মুখে শুধু বলে দিয়েছেন। আমার বক্তব্য সায়ন্তম, এই অস্বস্তিটাই, আমি কিন্তু এই উত্তরটাই দিয়েছি আমার আগের বক্তব্যে, এজন্যই আমি এই কথা বলেছিলাম। আজকে যেটাকে অস্বস্তি হিসাবে বলা হচ্ছে সেটাই বুমেরাং হবে না তো? কেননা আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু এই রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং আপনাদের মতো মিডিয়াদের এই জিনিস দেখাচ্ছেন আপনারা, দেখতে 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 আমরা কিন্তু আলটিমেটলি যা আপনারা আমাদেরকে শোনাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে, বিভিন্ন চ্যানেলের ডিবেটে যারা যা যা বক্তব্য রাখছে, সেই বক্তব্য শেষ পর্যন্ত মিলছে না। কিন্তু আমরা কিন্তু রাত্রেবেলা সেই বক্তব্য শুনে ঘুমোতে যাচ্ছি, পরের দিন সকালবেলা ঘটনা ঘটছে এক। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, তথ্য হিসেবেই উদাহরণ দিই। বলা হয়েছিল মানিক ভট্টাচার্যের কাছে ইডি আপনারাই সূত্র মারফত দেখিয়েছিলেন যে ইডি থেকে সূত্র মারফত জানা গেছে মানিক ভট্টাচার্যের কাছ থেকে 300 কোটি টাকা মানিক ভট্টাচার্য এই দুর্নীতি থেকে তুলেছে। অথচ বিচারপতি ইডির আধিকারিককে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তার কাছ থেকে 3,94,00,000 টাকা পাওয়া গেছে, তাহলে বাকি 8 টাকা কোথায় গেল? এই যে বলে দেওয়া হচ্ছে না সূত্র মারফত, এই যে বলে দেওয়া হচ্ছে, একটা জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে, এবং তার ফলে কিন্তু আমাদেরও মন প্রস্তুত হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের কোথাও একটা আলটিমেট জায়গায় গিয়ে যখন রেজাল্ট দেখতে পাচ্ছি না, তখন বীতশ্রদ্ধার জায়গায় যাচ্ছি। একদমই আলটিমেট জায়গায় যখন। এবং আরো একটা জিনিস ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখুন, রাহুল গান্ধীকেও সিবিআই ডেকে পাঠিয়েছিল, তারপরে আর তাহলে কেন চিদম্বরমকে ডেকে পাঠিয়ে তাকে অ্যারেস্ট পর্যন্ত করলো? কি হলো তার হিস্ট্রি? মহারাষ্ট্রে সরকার ভেঙে দেওয়া হলো, যে 17 জনের এগেনস্টে ইডির চিঠি ছিল, সেই 17 জন যখন জয়েন করলো বিজেপিতে, নতুন সরকার গড়লো, তাদেরকে আর ইডি চিঠি পাঠায় না। আসামের হেমন্ত শর্মা, তিনিও অ্যাকিউজ পারসন দুর্নীতিতে, তাকে ইডি সিবিআই ডেকে পাঠায় না। এই প্রশ্নগুলো যখন সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা দেখছি, তখন কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে যাকে তুমি এই অস্বস্তিকর পরিবেশে ফেলার চেষ্টা করছো, সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই না ঘটনার বিপাকে তুমি অস্বস্তিতে পড়ে যাও। এই অস্বস্তিটাই কিন্তু সবচাইতে বড় বিষয়। অস্বস্তিটা অনেক সময় বুমেরাংও হয়। অধ্যাপক সৈকত মণ্ডল যেরকমটা বলছেন, রেজাল্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সত্যি সত্যি অস্বস্তি বুমেরাং তো হতেই পারে, তাই নয় কি? আমি লিপিকা ঘোষের কাছে যাব। লিপিকা। নীলাদ্রিবাবু খুব তাড়াতাড়ি করে বলে ফেললেন, আমার মনে হলো যে উনি একেবারে হোমওয়ার্ক করে বসলেন, মানে বেশি দেরি হলে আর বলতে পারবেন না, ভুলে যেতে পারেন। আপনাদের মশাই লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। বিলকিস বানুকে তার ধর্ষণকারীদের ছেড়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দিয়ে তাদেরকে আবার মালা পরিয়ে বরণ করেছিলেন, মিষ্টি মুখ করিয়ে মালা পরিয়ে বরণ করেছিলেন। কান ধরে মুখে দুটো চটাস চটাস করে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট, যে বাধ্য করেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা আবার বড় বড় কথা বলেন, আপনারা ইডি সিবিআই এর কথা বলেন। আপনারা এক সময় চিল্লিয়েছিলেন চোর বলে যে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখেছেন শুভেন্দু অধিকারীকে, সেই চোরকে বসিয়েছেন এখন বিরোধী দলনেতা হিসাবে। আবার তার কাকে সরালেন? যে লোকটা আরএসএস করতো, সেই আরএসএস থেকে আসা দিলীপ ঘোষকে সরিয়ে সেই তৃণমূলের চোর, যাকে চোর চোর বলে চিৎকার করেছিলেন, সেই চোর। দিলীপ ঘোষ তো বিরোধী দলনেতা ছিলেন না, দিলীপ ঘোষ বিরোধী দলনেতা ছিলেন না, তিনি রাজ্য সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ তো এখন অস্তিত্বই নেই, দিলীপ ঘোষকে এখন কোনো কিছুতেই দেখা যায় না, মাঝে মাঝে দু একটা স্টেটমেন্ট দিতে দেখা যায়। সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে মাথায় তুলে নাচছেন। এখন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যা বলেন, শুভেন্দু অধিকারী সব স্টেটমেন্ট দেন, শুভেন্দু অধিকারীর কথাতে চলে। তো শুভেন্দু অধিকারীকে দিয়েছেন, তাকেই না চোর বলেছিল, তাকেই তো এরা চোর 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 বলেছিল, তোয়ালে মুড়ে টাকা নিতে দেখেছিল। তখন এখন কি হলো? এখন ওই অমিত শাহজির একটা বড় ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এখন তার কথাতে সব চলছে। শুধু তাই নয়, ইডি সিবিআই এর তথ্য কোথায় কত টাকা আছে, কে কোথায় রয়েছে, কোন টাকা ধরা পড়েছে, কি হয়েছে না হয়েছে, ইডি সিবিআই বলবার আগে শুভেন্দু অধিকারী বলে। শুভেন্দু অধিকারী তার আগে বলে দেয়, ওই তো ওখানে আছে, ওই তো ওখানে এই টাকা ধরা পড়েছে, ওই তো এখানে এই হয়েছে। তাহলে কি বলবো বলুন তো, কি বলবো? আমার মনে হয় এর উত্তরটা বোধহয় অরিজিৎ দিতে চাইছেন, হ্যাঁ বলুন। আরেকটা বারবার করে বলবো যে হ্যাঁ, তাপস রায়ের কথা। তাপস রায় একটা সময় যখন প্রচন্ড দুর্নীতি চলছে, আমার মনে আছে সেটা, তাপস রায় নিজের মন্ত্রিত্ব ছেড়ে যেতে চেয়েছিলেন, তিনি বিধায়ক পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। সেই মানুষটাকে সত্যি আজকে যে অদিত চৌধুরী বলেছেন কিছু ভুল কথা বলেননি, তার সম্পর্কে ভাবতে আমাদেরও খারাপ লাগছে যে এটা হতে পারে না।
তো সেই বলছি যে ওই জায়গাগুলোকে আগে ক্লিয়ার করুন। আপনাদের বোঝাপড়ার জায়গাগুলো ক্লিয়ার করুন, তবে তো আমরা বুঝবো কি বোঝাপড়ার তলায় রয়েছে। একেবারে বোঝাপড়ার প্রশ্ন তুলেছেন লিপিকা। আমি যাই অরিজিৎ মুখোপাধ্যায়ের কাছে যাব। অরিজিৎ, দেখুন, আমার খুব পরিষ্কার কথা, লিপিকা দেবী মানে আমরা নারীদেরকে মা রূপে পুজো করি এবং মানে সম্মান করি অত্যন্ত। আমি সকলকেই বলতে চাই অনলাইন একদম লাইভে যে ধর্ষণ অত্যন্ত ঘৃণ্য জঘন্য একটি ঘটনা, একদম তার সর্বোচ্চ শাস্তি যদি কিছু থাকে মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটা আমরা মনে করি। কিন্তু সব থেকে বড় কথা, এই কংগ্রেস যে এত বড় বড় কথা বলছে ধর্ষণ নিয়ে, এই তৃণমূল নেত্রী এই রাজ্যের ধর্ষণকে ছোট্ট ঘটনা বলেছে, সেই তৃণমূল নেত্রীর সাথে ওনাদের কংগ্রেসের সোনিয়া গান্ধী মিটিং করেন দিল্লিতে, এই আইএনডিআই জোটের ফিশ ফ্রাই খাওয়ার বৈঠক হয়। 1 নম্বর। 2 নম্বর কথায় আসি, আমার খুব পরিষ্কার বক্তব্য, দেখুন আমার খুব পরিষ্কার বক্তব্য, আপনাদের শুধু তৃণমূলের নেতা নয়, আইএনডিআই জোটের যে শুধু তৃণমূল আছে বলে তৃণমূলকে বলছি তা নয়, আপনাদের নেতা ধীরাজ সাহু, তার বাড়ি থেকে 354 কোটি টাকা পাওয়া গেছিল। সেটা নিয়ে আপনার বক্তব্য আমি কিছু শুনতে পেলাম না, আশা করি নেক্সট টাইমে শুনতে পাবো। তা আমি জয়দেবদাকে একটা কথা বলতে চাই, আপনারা যে শুভেন্দু অধিকারীকে এত আক্রমণ করছেন, তা আমার একটা খুব পরিষ্কার কথা বলুন, এই যে অর্জুন সিং, এই যে রাজীব বন্দ্যোপাধ্যায়, এরা কোন ওয়াশিং মেশিনে আবার আপনাদের দলে জয়েন করেছেন, এটা আমার প্রশ্ন। আর খুব ছোট্ট একটা কথা আমি বলি শান্তনদা, আপনারা যারা মিডিয়ারা আজকে নিজেরা নিজের জীবন হাতে নিয়ে এই মানুষের কাছে খবর তুলে ধরেন, কারোর পছন্দ হতেও পারে নাও হতে পারে, সেটা তার ব্যক্তিগত চয়েস, কিন্তু আজকে আমরা দেখেছি দিনের পর দিন, আমি নাম বলবো না, যে বিভিন্ন রকম অনলাইন মিডিয়া থেকে শুরু করে স্যাটেলাইট মিডিয়া থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন নোটিশ পাঠানো হয়, কেস দেওয়া হয় এই রাজ্য সরকারের পক্ষ থেকে। তাহলে কি এটা আমরা বুঝে নেবো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে নিজের লাগাম পড়াতে না পারলে রাজ্য সরকার এইরকম ভাবে প্রেসার ক্রিয়েট করবে? এই প্রশ্ন আমি আমার যারা প্যানেলিস্ট রয়েছে তাদের কাছে তুলে ধরবো। অবশ্যই প্যানেলিস্টদের কাছে প্রশ্নটা তুলে ধরবেন। তার আগে আমি একটুখানি সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে, সামান্য একজন কর্মী আর কি, যিনি গত 27 বছর ধরে সংবাদ দেবতার পায়ের তলায় বসে সাধনা করে চলেছেন, সেই রকম একজন মানুষ হয়ে এটুকু বলতে পারি যে হ্যাঁ, খুব সত্যি কথা আপনি বলছেন যে রাজ্য সরকার কেন কলার চেপে ধরছেন সংবাদ মাধ্যমে। তার আগে অনেকটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াবে যে শীতকালীন অধিবেশনে সংবাদ মাধ্যম বিলটি পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার প্রায় বিরোধী শূন্য লোকসভা এবং রাজ্যসভায়, এবং সেখানে কিন্তু ওই সংবাদ মাধ্যমের কলার ধরা নয়, কণ্ঠরোধ করার অভিযোগও কিন্তু উঠবে বিরোধীদের তরফ থেকে। আমি আসবো অবশ্যই, আমি একটু জয়দেব ঘরের কাছে যাব। সেটা হচ্ছে অস্বস্তি, অশান্তি ইত্যাদি ইত্যাদি, এগুলো ভোটের আগেই অত্যন্ত বেশি করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে দিয়েছে, এরকম সাধারণ মানুষ হিসেবে সঞ্জয়ের দৃষ্টিতে এরকমটাই মনে হচ্ছে। জয়দেব, হাই নিউজ একটা সব থেকে পুরনো স্যাটেলাইট চ্যানেল এবং তার দর্শক সংখ্যা প্রায় কোটি কোটি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বাইরে কয়েক কোটি ছাড়িয়ে গেছে তার দর্শক সংখ্যা। আপনি একটা অনুষ্ঠান করেন শনিবার দিন, আপনার রায়, এবং সেখানে এই সন্দেশখালী আমদরবার নিয়ে একটি অনুষ্ঠান করেন এবং তারও কোটি কোটি দর্শক ভক্ত সবাই আছে, দেখে, তো আমিও দেখি। তো সেই আমদরবারের অনুষ্ঠানে আমাদের কথা ছেড়ে দিন, আপনি তো বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনার কাছে ফোন আসে, সারা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে ফোন আসে, হ্যাঁ, এবং সেখানে ভোটাভুটি হয় যে সন্দেশখালী, ন্যাজার্ড এবং বনগাঁর এই ইডি আধিকারিকদের ওপর আক্রমণ জনগণের, এর কি প্রভাব ভোটে পড়বে, শাসক দল কি হারবে না বিজেপি কি সুবিধা পাবে? সেখানে 31 জন মানুষ যে ভোটের ফলাফল মানে 31% আপনার যে রেশিওতে ওখানে বলেছে যে এর কোনো প্রভাব পড়বে না, এবং মাত্র 9 জন, বোধহয় 40 জনের মধ্যে 9 জন বলেছিল যে সামান্যতম প্রভাব পড়তে পারে। তাহলে জনগণের যদি আমি কথা ধরি 40 জন, আমরা তো এখানে মুষ্টিমেয় 2-4 জন লোক বসে আছি, তার মধ্যে সবাই পক্ষপাত দুষ্ট, কেউ নিরপেক্ষতার মুখোশ পড়ে আছে। তো সেই জায়গা থেকে আপনার আমদরবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে মানুষ বলে দিয়েছে তাদের ভোটাভুটির মাধ্যমে যে সন্দেশখালী এবং ইডি এর কোনো প্রভাব
এই লোকসভা নির্বাচনে পড়বে না এবং বাংলার মানুষ মামাটি মানুষের সঙ্গে আছে, ছিল, থাকবে। তার কারণ তারা পরিষ্কার বলেছে সেখানে যে তারা বিশ্বাস করে লক্ষ্মীর ভান্ডার থেকে, সমব্যাথী থেকে, পথশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, কন্যাশ্রী থেকে এবং তাদের জীবনগত মান, জীবনচর্যার মান, তাদের খেটে খাওয়া দৈনন্দিন জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ, মামাটি মানুষের যে শাসন, যে সরকার, তাতে প্রত্যেকে খুশি। তাই জন্য 31 জন মানুষ অকপটে আপনার চ্যানেলে এসে ভোট দিয়ে গেছেন যে সন্দেশখালীতে ইডির ওপর আক্রমণের কোনো প্রভাব, বিরূপ প্রভাব শাসক দলের বিরুদ্ধে যাবে না এবং শাসক দলের বিরুদ্ধে হবে না। আপনার আমদরবারি প্রমাণ করেছে এবং হাই নিউজের কোটি কোটি দর্শক এটাকে সমর্থন করেছে যে সন্দেশখালী বা ইডির এই সমস্ত নাটক, ড্রামা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক দলের ওপরে কোনো প্রভাব ফেলবে না এবং বিজেপি এ থেকে কোনো ফায়দা নিতে পারবে না। তাহলে সারদা নারদা দেখিয়ে 2021-এর বিধানসভা ভোটেই কিস্তিমাত বিজেপি করতে পারত। সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস আসন বাড়িয়ে নিয়েছে। সারদা নারদার প্রভাব যেমন ভাবে পড়েনি কোনোভাবে বিধানসভা নির্বাচনে, ঠিক তেমন ভাবেই এইসব ইডির নেত্য ড্রামা, এগুলোর কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। বিজেপির কোনো লাভ হবে না। এটা আমদরবারে ভোটাভুটিতে জনগণ বলে দিয়েছে। বেশ বেশ, জনগণ, বাংলার যে ভোটাররা রয়েছেন সেই ভোটারদের মধ্যে কতিপয় মানুষ আমাদের এই 50 মিনিটের যে জনমত সমীক্ষা, সেই জনমত সমীক্ষায় আসতে পারেন। অন্যত্র বলবার সুযোগ পান না, কিন্তু আমরা সেই বলবার সুযোগটা করে দিই যাতে মানুষ কি ভাবছেন সেটা অন্তত একটুখানি আমরা বুঝতে পারি। কিন্তু এই স্যাম্পল সার্ভেই যে গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যি হয়ে যাবে সেরকমটা দাবি আমরা কখনো করি না। একটা বিষয় তাই বলে 50 জনের মধ্যে 31 জন যদি বলে যে না আর 9 জন বলে হ্যাঁ, ওটাই আপনি মাল্টিপ্লাই করতে থাকুন। কিন্তু আমি যদি একটুখানি জয়দেববাবু, আমি যদি একটু পর্যালোচনা করে তার স্যাম্পল নিয়েই করে। বেশ, আমি যদি একটুখানি পিছন দিকে সরে যাই, মানে পিছন দিকে হাঁটতে থাকি একটু, 2016 যে সময়টায় বিজেপির রাজ্য সদর দপ্তর, সেখানে বসে দেখানো হচ্ছে নারদার কেলেঙ্কারির সেই স্টিং ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল। 2016 বিধানসভা নির্বাচনে তার তেমন কোনো প্রভাব পড়েছিল কি? পড়েনি। 2021-এ প্রধানমন্ত্রীকে প্রকাশ্য জনসভায়, প্রচণ্ড করোনার উপদ্রব, তার মধ্যে প্রকাশ্য জনসভায় ঝুঁকে পড়ে প্রধানমন্ত্রী দেখেছিলেন কত লোক হয়েছে, ঝুঁকে পড়ে প্রধানমন্ত্রী দেখেছিলেন এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন। 18টি জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আমার মনে আছে এখনো পর্যন্ত যে সেই সময়টায় কিন্তু করোনার উপদ্রব চলছিলই, তা সত্ত্বেও তিনি এসে সভা করেছেন পশ্চিমবঙ্গে। তার কোনো তেমন ফলাফল, দিদি ও দিদি ডাকের ফলাফল তেমনভাবে পড়েছিল কি? তাই এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক যে এই যে ঘটনা বলি ঘটে চলেছে এবং সেটার পেছনে একটা রাজনৈতিক এজেন্ডা রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, তার কোনো প্রভাব কি পড়তে পারে? যেমনটা একদম শুরুতে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলার সাধারণ মানুষ কোটানকোট নাকি বলছে যে তৃণমূল কংগ্রেস মানেই চোর, কিন্তু নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিটা কি কোনোভাবে ভোটে প্রতিফলিত হবে, যেমনটা সত্যি হয়ে গেছিল মধ্যপ্রদেশ, ছত্তিশগড় কিংবা রাজস্থানে? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আমি খুব কম সময় 1 মিনিট আনইন্টারাপ্টেড দিচ্ছি আপনাকে, বলুন। আজকে জয়দেবদার, মানে 1 মিনিট জয়দেবদা ইন্টারাপ্ট করবেন না, থ্যাংক ইউ। জয়দেবদার যে মন্তব্য শুনে তৃণমূল কংগ্রেসের নেতাদের হৃদকম্প শুরু হয়ে গেছে। কারণ ওই মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড়ের ফলাফলের আগের দিন জয়দেবদা হাই নিউজে এসেই বলে দিয়েছিলেন 3টে রাজ্যেই নাকি কংগ্রেস জিততে চলেছে। জয়দেবদা যা ভবিষ্যৎবাণী করেন উল্টে যায়, তাই এটাও যদি উল্টে যায় তাহলে এটা একেবারে হৃদকম্প শুরু হয়ে গেল। কারণ 2019টা সবাই আমরা পাশ কাটিয়ে যাচ্ছি, তা 2019-এ ওই যে তৃণমূল 34 ছিল, টার্গেট করেছিল 42-এ, এবারও করছে শুনছি। তা 34টা যে 22-এ নেমে এলো, সেটা কি কোনো দুর্নীতির অভিযোগে হয়েছিল নাকি অন্য কিছুর অভিযোগে হয়েছিল, সেটা আমরা একটু পাশ কাটিয়ে যাচ্ছি। এরম অভিযান চলছে, এরম হ্যারাস করছে বিরোধীদের, তাও 3টে রাজ্যের কংগ্রেস একেবারে কর্পূরের মতো উবে গেল কেন? এত ভালো রাজ্য শাসন করে রাজস্থান, ছত্তিশগড় 2 জায়গায় উবে গেল। তাই এগুলো মানুষ প্রশ্ন করবে আর কি, তাই ভয়ের কারণ আছে। জয়দেবদা যখন বলেছেন তৃণমূলের ভয়ের কারণ আছে। লিপিকা ঘোষ কি মনে করছেন? 1 মিনিট আনইন্টারাপ্টেড। কর্পূরের মতো উবে গেল মানে নেই কংগ্রেসের। আমরা তো শুনেছি সবগুলো ক্যালকুলেশন করে 10 লাখ মতন ভোট বেড়েছে।
আর দুর্নীতির কথা বলছেন, আপনাদের মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির পরও তো জিতলো। তা দুর্নীতির প্রশ্নে মানুষ যে উল্টো ভোট দেয়, এটাই বা আপনার কথাটা কি করে খাটবে আমি ভেবে পেলাম না। আর একটা ধর্ষণকারীর কথা অরিজিৎ বাবু বলছিলেন, আমার মনে হয় উন্নাও কেসে কি হয়েছিল, কুলদীপ সিং সেঙ্গার, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তাকে সে ধরা পড়েছে। আমরা সাক্ষী মালিকের দেখলাম ব্রিজভূষণ সিং শরণ, তাকেও তো একেবারে আদর করে এখনো বসিয়ে রাখা হয়েছে। তো ওই জন্য ওইসব কথা বলে লাভ নেই। আর মমতা ব্যানার্জি সম্পর্কে বললেন, মমতা ব্যানার্জিকে নিয়ে ঘর সংসার করবার অভিজ্ঞতা তো আপনাদেরও আছে, আপনারা তো করেছেন ঘর সংসার, সেই জন্য আপনারা জানেন। তা আপনাদের এখন এত মানে এরকম খুঁজলেই হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। সেই জন্য ইয়ে করতে হবে, মানে কি করবেন আপনারা নিজে ভাবুন যে কি করবেন, কোনটা বলবেন, কোন পক্ষে যাবেন, কি করবেন, আপনারা কি চাইছেন নিজেরাই পরিষ্কার নয়। চাইছেন যে জায়গাটা চাইছেন ওটা এত সহজে হবে না যেটা ভাবছেন। কারণ একটা মাথায় রাখুন, এজেন্ডাতে ছিল রাম মন্দির তৈরি করেছেন, এজেন্ডাতে ছিল 2 কোটি চাকরি, এজেন্ডাতে ছিল 15 লক্ষ টাকা, এজেন্ডাতে ছিল ব্ল্যাক মানি নিয়ে আসা, সেগুলোর কোনো উত্তর নেই আপনাদের কাছে। তাই এখন থেকে ভাবতে থাকুন। এবং চৌকিদার এটাও বলতে ভুলে গেলেন হয়তো। যাই হোক, অরিজিৎ মুখোপাধ্যায়ের কাছে যাব। অরিজিৎ মুখোপাধ্যায়, 1 মিনিট আপনার, আনইন্টারাপ্টেড। রাম মন্দির নিয়ে এত অ্যালার্জি কেন আপনাদের আমরা বুঝতে পারছি না। আমরা তো আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যাই হোক বলছি, যারা তাপসী মালিক ধর্ষণ কাণ্ডে যে দলের দুষ্কৃতীরা অভিযুক্ত, সেই বামপন্থী দলের সাথে আপনারা হাত মিলান, আপনাদের থেকে এসব শিখবো না। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চ্যানেলের মাধ্যমে আমি তুলে দেবো। আনইন্টারাপ্টেড দিদি, প্লিজ আনইন্টারাপ্টেড, ডোন্ট ডিস্টার্ব। আমার খুব পরিষ্কার একটি প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে। এই যে জয়দেবদা এক্ষুনি বলছিল, এই বিভিন্ন এই পিঠে পুলি বিভিন্ন রকম বেশ ভালো ভালো খাবারের মতো নাম, ওই অনেক রকম প্রকল্প নাকি বাংলা সরকারের। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই রাজ্য সরকার যে প্রকল্পগুলো দিচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে আসছে, এই প্রশ্নটা। এতদিন তৃণমূল বলতো সব টাকা দিদি দেয়, মোদি দেয় না। আমার যোজনার টাকা কেন বলছেন, আমার শেষ করতে দিন। আজ তারা বলছেন যে মোদি কেন টাকা আটকে রেখেছে। আমার কথাটা এটাই যে মোদি কেন টাকা আটকে রেখেছে, এটা বলছেন তো। তাহলে এটা আপনারা স্বীকার করছেন যে আজ পর্যন্ত সব টাকা সেন্ট্রাল দিত, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা নিজের নামে চালাতো। তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার উপর স্টিকার লাগাতে হয়েছে বাংলা আবাস যোজনা। এইটুকু বলে আপনাদের কাছে আমি আমার বক্তব্য। বেশ, আমি জয়দেব ঘরের কাছে উত্তর নেব। 1 মিনিট আনইন্টারাপ্টেড। জয়দেব, প্রথম কথা হচ্ছে, রাম মন্দির অশাস্ত্রীয়, বিধিসম্মতহীন এবং এটি একটি শাস্ত্রীয় অধর্মাচরণ হচ্ছে, যা হিন্দুদের ভাবাবেগে আহত করছে। এবং সেটা আমার কথা নয়, শঙ্করাচার্য, 4 পীঠের শঙ্করাচার্য তারা বলে দিয়েছেন, কলস প্রতিস্থাপিত হয়নি, অশাস্ত্রীয়, অবিধিসম্মত এবং একটি নৈরাজ্যের কাজ হচ্ছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা কোনো মতেই বিধিসম্মত নয়, অশাস্ত্রীয়, এবং এটার কোনো মতেই হিন্দুদের যারা শাস্ত্র মেনে হিন্দু ধর্মাচরণ করে তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট পাপ। এই পাপের বোঝা আমরা নিতে চাই না, এই পাপের ভাগীদার আমরা হতে চাই না। রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে একটা পাপাচার, দুরাচারীর হাতে পাপাচার হচ্ছে, এটা আমার কথা নয়। 4 পীঠের, চুপ করুন 1 মিনিট, আনইন্টারাপ্টেড বলতে দেবে। শুনুন, 4 পীঠের শঙ্করাচার্য বলেছেন, 4 পীঠের শঙ্করাচার্য বলেছেন যে আমরা যেতে পারবো না, কারণ আমরা শাস্ত্রীয় কাজের বিরুদ্ধে নই, অশাস্ত্রীয় কাজের বিরুদ্ধে। রাম মন্দিরের উদ্বোধন বা প্রাণ প্রতিষ্ঠা সেটা অশাস্ত্রীয় এবং দুরাচার, এবং সেটা কোনোভাবে নৈতিক নয়। সেই জন্য রাম মন্দির নিয়ে হিন্দুদের এত রাগ, যে কেন এত তাড়াতাড়ি মন্দিরের শীর্ষে কলস স্থাপিত হলো না, মন্দিরটা সম্পূর্ণ হলো না, মন্দিরের কাজ বাকি রেখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য মোদির এত হারিকিরি কেন, শুধু ভোট পাওয়ার জন্য। এবং সেই জন্য 4 পীঠের বিরোধীরা এরকমটাই দাবি করছেন, বিরোধীরা এরকমটাই দাবি করছেন এটা রাজনৈতিক কারণে। কিন্তু আমি রাম মন্দিরের প্রসঙ্গটা এভাবেই নেব, সেটা হচ্ছে ভোটের আগে যে প্রকল্পগুলো হয়, ভোটের আগে যা ঘটনা হয়, সেগুলো কি আমরা
ভোটের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, খুব সত্যি কথা, ওড়িশায় পুরী গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জানুয়ারির গোড়ার দিকে জানিয়েছিলেন তিনি অযোধ্যার অনুষ্ঠানে যাচ্ছেন না, কারণ ধর্মীয় যে রীতি সেই রীতি মানা হচ্ছে না। এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরাখণ্ডের যোশী মঠের জ্যোতির্মঠ পীঠের, দেখে বলতে হচ্ছে আমাকে নইলে গুলিয়ে যেতে পারে, শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীও জানিয়েছেন যে দেশের 4 পীঠের 4 শঙ্করাচার্যই যাচ্ছেন না এই অনুষ্ঠানে, কারণ সনাতন ধর্মের হরিদ্বারে তিনি জানিয়েছেন সনাতন ধর্মের লঙ্ঘন হতে চলেছে এই বিষয়টা। কিন্তু এটার পিছনে যে রাজনীতি রয়েছে সেটা আমরা সকলেই জানি। উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? রাম মন্দিরের নাম শুনে এত উত্তেজিত? কিন্তু রামলালা আমরা ছোটবেলা থেকে রামায়ণ পড়ে এসেছি, এবং এক মিনিট লিপিকা, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এক মিনিট শান্তি, শেষ মুহূর্তে ঝগড়া করবো না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাম আমাদের খুব পরিচিত একজন মানুষ, শ্রীরাম, শ্রীলক্ষণ এবং সীতামা, তাদেরকে আমরা সেই ছোটবেলা থেকে সেই ছোটদের এক মিনিট কমপ্লিট করতে দিন। লিপিকা উত্তেজিত হবেন না। আমরা সেই ছোটবেলায় ছোটদের রামায়ণ, ছবিতে রামায়ণ থেকে পড়ে আসছি, এবং তারপর আমি একটি অত্যন্ত পুরনো রামায়ণ উপহার পেয়েছিলাম আমার দিদিমার কাছ থেকে, সেটি কৃত্তিবাসী রামায়ণ, সেটি পাঠ করে আমাকে শোনাতে হতো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দিদিমাকে। সুতরাং আমাদের সংস্কৃতির সঙ্গেও কিন্তু শ্রীরাম জড়িয়ে রয়েছেন। ওটা শুধুমাত্র বিজেপির কোনো একটি ব্যক্তিগত সম্পত্তি নয়। আমার মনে হয় এই বিতর্কগুলোতে, আমার মনে হয় যে এই বিতর্কগুলোতে বিরোধীরাও কিন্তু শ্রীরাম আপনাদের সম্পত্তি কিনা, জয় শ্রীরাম বললে আপনারাই বলছেন কিনা, এই বিষয়টা কিন্তু আরো বেশি করে এস্টাবলিশ করে দেন। আমার মনে হয় যে শ্রীরাম বোধহয় ভারতের 33 কোটি সংখ্যা নয়, 33 কোটিটা সংখ্যা নয়, 33 রূপে। আমি আসছি প্রভাব কতটা পড়বে সেই প্রসঙ্গেই তো, শ্রীরামের প্রসঙ্গ এলো, সেই প্রসঙ্গেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার কথা এলো, সেই প্রসঙ্গেই শঙ্করাচার্যদের কথা এলো। আমি সৈকত মণ্ডলের কাছে লাস্টলি যাব, সময় একদম শেষ, আমি লাস্টলি সৈকত মণ্ডলের কাছে যাব, অধ্যাপক মণ্ডলের কাছে জানতে চাইবো যে প্রভাব আমরা অনেক রকম দেখেছি, অনেক রকম দেখিও নি, মানে অনেক প্রভাব পড়েও না সেরকমটাও দেখেছি ভোটে। প্রভাব কি পড়তে পারে এই সাম্প্রতিক ঘটনাবলীর? পশ্চিমবঙ্গের অ্যাঙ্গেলে প্রভাব পড়বে কি পড়বে না তার জন্য তো অবশ্যই অতীতটা দেখতে হবে। আপনি তো এইভাবে তা না হলে আপনার একটা জ্যোতিষ শাস্ত্র হাত পাত দেখে বলে দেবেন প্রেডিক্ট করার। কিন্তু আপনি যদি লজিক্যালি আসেন তাহলে দেখবেন আপনি 2016 সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটটার 2 বছর আগে থেকে, অর্থাৎ 2014 সাল থেকে সারদা চলছিল, এবং শুধু সারদাটা চলছিল না, সেখানে অ্যারেস্ট হয়েছিলেন মদন মিত্র, সেখানে অ্যারেস্ট হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় অ্যাকিউজ ছিলেন, শুভেন্দু অধিকারী অ্যাকিউজ ছিলেন, এবং পরবর্তীকালে তাপস পাল অ্যারেস্ট হন। এটা প্রায় 2 বছর ধরে চলতে থাকার পর, এমনকি মদন মিত্র জেল থেকে ভোটে লড়েছিলেন। এটা 2 বছর চলতে থাকার পর কিন্তু ভোটের ঠিক আগেই নারদা প্রকাশ পেয়েছিল, সেখানেও অ্যাকিউজ পার্সন হিসেবে কাকুলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, তার ঠিক মুখে, ভোটের ঠিক মুখে, ইনফ্যাক্ট ভোটের প্রচার যখন হচ্ছে তখন ব্রিজ ভেঙে পড়লো, একটা জ্যান্ত ব্রিজ সবেমাত্র তৈরি হচ্ছে, সেটা ভেঙে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও পশ্চিমবঙ্গে জিতলেন। 2021-এর প্রেক্ষিতটাও আমরা দেখলাম যে একেবারে হাওয়ার মতো উড়িয়ে দিচ্ছে, বিশেষ করে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এখানে দিনের পর দিন সভা করেছেন, এবং এত লোক আমরা দেখেছি, তা সত্ত্বেও আমরা ফলটা দেখলাম। আমার মনে হয় এর কারণ এই যে অরিজিৎ বাবু একটু আগে বললেন যে প্রকল্পগুলো যেগুলো করা হচ্ছে, বা এই দিলীপ বাবু মাঝে মাঝে বলেন ভিক্ষার ঝুলি, বা শুভেন্দু অধিকারী মাঝে মাঝে বলেন চোরশ্রী করতে হবে। এই যে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো গিয়ে টাচ করেছে, সেগুলো যখন এনারা এই ধরনের কথা বলেন তখন ওই মানুষগুলো ভয় পায় যে এরা আসলে এটা কেড়ে নেবে। এই যে সাবলটানদের, মানে একেবারে প্রান্তিক স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে জায়গাটা তৈরি করেছে, প্রান্তিক স্তরের অনেকটা ভোট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তারা ভয় পায় যে এরা আসলে এটা বন্ধ করে দেবে। এটা একটা বড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয় কারণ, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল ইমোশনাল রাজনীতিবিদ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু এখনো
প্যারালাল কোনো কম্পিটিটর নেই বেশ। এখনো পর্যন্ত। বেশ। একবার মঞ্চে উঠলে যে ইমোশন তিনি তৈরি করেন, এই মানে গালাগালি দিয়ে এ দিয়ে নয়, যে ইমোশন তিনি তৈরি করেন তার প্যারালাল কম্পিটিটর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। বেশ, কিন্তু সেটা তো পশ্চিমবঙ্গে। যেটাই এদেরকে হারিয়ে, যেটাই এর থেকে এগিয়ে রাখবে, সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত হয়তো হবে এত কিছুর পরেও পশ্চিমবঙ্গে। কিন্তু সেটা তো তৃণমূল সরকারি পশ্চিমবঙ্গে, কিন্তু সেটা তো থাকলো, পশ্চিমবঙ্গে, কিন্তু তার পেছনেই কারণগুলো থেকে যাবে। রাইট। প্রভাব কতটা পড়বে সেটা তো পশ্চিমবঙ্গে পড়বে। আমাদের এই আলোচনা নেভার এন্ডিং আলোচনা নয়, একদম শেষ হবে না, অন্তহীন একটি আলোচনা চলতে থাকবে, এরকমই একটি বিষয়, কিন্তু সেই অন্তহীন নয়, একটা সময় তো শেষ করতেই হবে। অবশ্যই অনেক প্রশ্ন রয়ে গেল মনের মধ্যে, অবশ্যই পরবর্তীতে সেই প্রশ্ন নিয়ে আসবো, ভোটের আগে এই প্রশ্ন চলতেই থাকবে। অনেক ধন্যবাদ লিপিকা ঘোষ, অনেক ধন্যবাদ অরিজিৎ মুখোপাধ্যায়, অনেক ধন্যবাদ সৈকত মণ্ডল, অনেক ধন্যবাদ জয়দেব ঘর, এবং অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। প্রশ্নের উত্তর, উত্তরের প্রশ্ন, উত্তরের পিঠে প্রশ্ন, প্রশ্নের পিঠে উত্তর, এরকমই চলতে থাকবে। আর প্রভাব কোন ঘটনার ঠিক কিভাবে পড়ে সেটা আদৌ আজ পর্যন্ত কোনো সেফোলজিস্ট বুঝে উঠতে পারেননি। ঠিক কোথার থেকে পাশার দান পাল্টে যায়, ঠিক কোথার থেকে জনগণ বদলে দেয় সব কিছু তাদের একটি ভোটে। চুপচাপ ব্যালট পেপারে, না ব্যালট পেপার নয়, এখন তো ইভিএম, লোকসভা ভোট ইভিএমে হবে, আর সেই ইভিএম নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেই নিয়েও কিন্তু আসবো, অবশ্যই আলোচনায় আসবো। অবশ্যই আগামী সপ্তাহের সোমবারে আবার হাইটক নিয়ে আসছি, সঙ্গে থাকবেন। আজকের হাইটক এই পর্যন্তই, নমস্কার।